মহানবমীর শুভ অভিনন্দন সবাইকে। আজ তোমাদের শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের পরীরা কেন আসে না। পরীরা আর আসে না, জামতারা কি জাঞ্জিবার কোথাও না, মেঘলা দুপুর কি জ্যোৎস্না রাত কখনো না। পরীরা বলতে গেলে একেবারে ফেরারি, তাদের আর পাত্তাই নেই, গাই তাদের নেই। তবু বলা যায় তারা বেমালুম গা ঢাকা দিয়েছে, অথচ এই সেই দিন পর্যন্ত তাদের কখনো না কখনো দেখা যেত। কোথায় বা নয়, একটু নিরালা নির্জন জায়গা পেলে তো কথাই নেই। ঝিলের ধারে, ঝাউতলা কি বনের পাড়ে বা বড় জলায় গিয়েছ কি, কোনো না কোনো পরী হাজির আছেই। আর পরী দেখেছ কি, অমনি বর পেয়েছ। বর দেওয়া সম্বন্ধে তারা একেবারে মুক্তহস্ত, মানে মুক্ত কণ্ঠ। বর দেওয়ার জন্যে রীতিমতো তাদের গলা সুরসুর করছে রাত দিন। আর বর বলতে সে কি যেমন তেমন বর, রাজ্য রাজকন্যা তো কথায় কথায়, এমনকি হাঁচি কাশি দাঁত কনকন পর্যন্ত সারাবার বর তারা আপনা হতেই না চাইতেই দিয়ে বসে আছে। তখন তাই এত ভাবনা চিন্তা ছিল না, থাকবে কোথা থেকে। হয়তো গরিব গৃহস্থের বউ শাশুড়ির ভয়ে ভেবেই সারা, বেড়ালে মাছ খেয়ে গিয়েছে হেসেল থেকে, এখন দজ্জাল শাশুড়িকে বোঝাবে কি করে। কিন্তু পরীরা থাকতে আবার ভাবনা, ঠিক সময় বুঝে এক জলপরী কোথা থেকে এসে হাজির। কাউকে কাঁদতে দেখলে তো আর রক্ষে নেই। জলপরী বর দেবার ফিকিরেই ঘুরে বেড়াচ্ছিল। গেরস্ত বউয়ের চোখের জল দেখেই দাঁড়িয়ে পড়ে বলে, কাঁদছ কেন গা? গেরস্ত বউ হয়তো অতটা খেয়ালও করেনি কে না কে এসেছে। তাছাড়া পরীদের আশাটাও তো নেহাত নিঃসারে আবছা রকম তো। সে ঝংকার দিয়ে বলে ওঠে, আমি কাঁদছি তো তোমার কি গা? আমি তো আর তোমার ছেড়াদের পিণ্ডি কেটে ভাসাইনি। জলপরী তো এবার রেগে আগুন হয়ে উঠেছে। তাই ভাবছ? হুম, তাদের চটানো অত সহজ নয়। অত চট করে চটলে তাদের চলে না। একেবারে মধুর মতো মিষ্টি গলায় জলপরী বলে, আহা, রাগ করো কেন, আমায় বলোই না কি তোমার দুঃখ। গেরস্ত বউ এতক্ষণে জলপরীকে চিনতে পেরেছে। চিনতে পেরে একেবারে জিভ কেটে লজ্জায় জড়সড়। প্রথমে তো কথাই বলবে না, তারপর অনেক পেরাপেরিতে অনেক কষ্টে জানালো যে তার হেসেল থেকে বেড়ালে মাছ চুরি করে খেয়ে গেছে। শাশুড়ি জানলে আর রক্ষে থাকবে না। গেরস্ত বউয়ের মুখ থেকে কথাটা খসেছে কি না, ব্যাস, জলপরী আর সেখানে নেই। তারপর চোখের পাতা পড়েছে কি না পড়েছে, আবার সে এসে হাজির। আর হাজির কি শুধু হাতে? মোটেই না, তার সঙ্গে মস্ত একটা, ও মা তাই তো, সঙ্গে মস্ত একটা হুলো বেড়াল। গেরস্ত বউ ফেলফেলিয়ে তাকিয়ে থাকে। জলপরীর মুখে হাসি আর ধরে না। ভাবটা এই আর কি, কেমন বলেছিলাম না আমি থাকতে আর ভাবনা নেই। পরী হোক আর যেই হোক, গেরস্ত বউ আর তোয়াক্কা রাখে না। তার মেজাজ দস্তুর মতো বিগড়ে গেছে। খড়খড়িয়ে বলে ওঠে, বলি কেমন তার পরী গা তুমি? জলপরী বেশ একটু হকচকিয়ে যায়, বলে, কেন? এই তো, মানে এই তো সেই হুলো যে তোমার হেসেলের মাছ খেয়েছে। তা আমি কি ওই হলো বেড়াল ভেজে শাশুড়িকে দেবো? খেকিয়ে ওঠে দুঃখিনী গেরস্ত বউ। জলপরী তো একেবারে অপ্রস্তুত। ছাড়া পেয়ে হুলো বেড়াল তখন আড়াই পা গেছে কি না গেছে, জলপরী মস্ত বড় এক মাছ, জল জ্যান্ত জলের মাছ নিয়ে এসে হাজির। সে মাছ নিয়েও কম ফ্যাসাদ নয়। মাছ বলে মাছ, সে মাছে অমন 10-10টা গেরস্তের জ্ঞাতি ভোজন হয়ে যায়।
যাই হোক, শেষবার পরীদের পৃথিবীতে দেখা যায় বিষমগড় রাজ্যের রাজপ্রাসাদ সংলগ্ন উদ্যান বাটিকায় যুবরাজ পরম ভট্টারক শ্রী শ্রী ধুরন্ধর রাম ধনুষ্টঙ্কারের সামনে। বিষমগড় রাজ্যটি হল ঠিক রামখেলখণ্ড রাজ্যের দক্ষিণে। বিষমগড় রাজ্যের চারিধার যেমন সরস, সে রাজ্যের বাসিন্দাদের ভেতরটাও প্রায় তাই। তারা খায় দুবেলা ভুট্টার দানা আর চেনে শুধু সোনা। সে সোনা তাদের মাঠে ফলে না, তবু সিন্ধুকে কেমন করে যে জমা হয় সেইটেই তাজ্জব ব্যাপার। কুমার ধুরন্ধর তন্ময় হয়ে সূর্যাস্তের আলোয় রঙিন একটা মেঘের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ কাছেই মধুর গলায় তার নাম উচ্চারিত হতে শুনে চমকে ফিরে তাকিয়ে দেখলেন এক পরী। ছেলেবেলা থেকেই ধুরন্ধরের কেমন পরীটরির উপর কোনো প্রীতি নেই, আর সব ছেলে যখন খেলার নেশায় পরীদের সঙ্গে মেঘের দেশে উধাও হয়ে যায়, তখন কুমার ধুরন্ধর ঘরের কোণে বসে নামটা মুখস্থ করেছেন চক্রবৃদ্ধি সুদের। পরীরা পরিচয় করতে এসে ধমক টমক খেয়ে ফিরে গেছে। বহুদিন বাদে দেশে ফেরার পর আজ এই প্রথম তার পরীর হাতে পড়া। আজকেও পরী বলে চেনা মাত্র ধুরন্ধরের মুখের চেহারা যা হয়ে উঠল, তাতে তো পরী বেচারার বুক একেবারে শুকিয়ে গেল। কিন্তু তারও আজ বড় দায়, সারা বেলাটা একদম বরবাদ গেছে, কাউকে বর দেবার সুযোগ পায়নি। সেই দুঃখেই গতিক বিশেষ সুবিধের নয় বুঝেও চট করে সে উবে যেতেও পারে না। কোনো রকমে সাহস করে দাঁড়িয়ে থেকে আপ্যায়িত করার চেষ্টায় হেসে বলে, আপনি মেঘের বাহার দেখছিলেন বুঝি? খেকিয়ে ওঠেন ধুরন্ধর, দেখছিলাম তো হয়েছে কি? মেঘের বাহার বুঝি আমাদের দেখতে নেই? ওরকম একখান মেঘে পার বসাতে কভরি সোনার জড়ি লাগে, কোষে বলুক তো কে কেমন ওস্তাদ দেখি একবার। আস্ফালনটা করে ফেলার পর ধুরন্ধরের বোধহয় খেয়াল হলো সামান্য একটা পরীর কাছে এসব গভীর কথার কোনো কদর নেই। ধমক দিয়ে তাই তিনি আবারও বলে ওঠেন, কিন্তু তুমি এখানে কিমন করে এসেছো বাপু? পরী তো থতমত খেয়ে একটু শুকনো হাসি হেসে বলে, আমি সন্ধ্যা পড়ি, আপনার যদি কোনো বট্টর দরকার থাকে। ধুরন্ধরের ধমকে পরীকে আর শেষ করতে হলো না। যাও যাও, ওসব বট্টর নিয়ে আমার কাছে সুবিধা হবে না, সরে পড়ো এই বেলা। সন্ধ্যাপরী তবু একেবারে আশা ছাড়ে না, মিনতি করে বলে, কিন্তু দেখুন এই আপনার চেহারা। কেন, আমার চেহারাটা কি খারাপ? না তা ঠিক নয়, মানে কি না। যাক, আর অত ঢোক গিলতে হবে না। আমার চেহারার ছিরি কি আমি নিজে জানি না, কিন্তু এ চেহারা বদলাবো কেন বলো তো বাপু? বদলে আমার লাভ? এমন কথা পরী তার পাখার জন্মে শোনেনি, সে তো একেবারে থ। ধুরন্ধর বলে চলেন, তুমি বর দিয়ে আমার চেহারাটি ভালো করে দিতে চাও, এই তো? কিন্তু ভালো চেহারার ফ্যাসাদ জানো? এমন নির্বিঘ্নে নিশ্চিন্তে নিজের ব্যবসা আর করতে হবে না। আজ অমুক রাজকুমারীর উদ্যান সভা, কাল অমুক রাজার সঙ্গে নৌকা বিহার, এখানে নেমন্তন্ন, ওখানে বৈঠক, সবার ভালোবাসার টানাটানিতে প্রাণ একেবারে যায় আর কি। চেহারা এমন বলেই না কেউ আর কাছে ঘেঁষে না। না বাপু, এ চেহারা আমি লাখ টাকাতেও বদলাচ্ছি না। সন্ধ্যাপরী হতাশভাবে শেষ চেষ্টা করে, বলে, তাহলে আর কোনো বর? কি বিরক্ত করো বলো তো তোমরা? রীতিমতো চটে ওঠেন কুমার ধুরন্ধর। কটা বর তোমরা দিতে পারো? কি বর?
দুনিয়ার সেরা চুনারের আঞ্জনি আমায় এখনই এনে দিতে পারো? সন্ধ্যাপুরী অত্যন্ত দুঃখের সঙ্গে বলে, এনে দিতে পারতুম, কিন্তু এইমাত্র আরেক পরী এসে সেটা মদ্রদেশের এক ময়রাকে বর দিয়ে ফেলেছে। এখন সেটা টানাটানি করতে গেলে মাঝখানেই আটকে যাবে, কারুর কাছে পৌঁছাবে না। এসব হিরে জহরতের দোষই এই, সবাই রাত দিন টানা হ্যাচড়া করছে। কুমার ধুরন্ধর দাঁত খিচিয়ে ওঠেন, থাক থাক, ওসব বক্তৃতা আর শুনতে চাই না। মূঢ়ত্ব তোমাদের কত তা বেশ বোঝা গেছে। মুখখানি কাচুমাচু করে সন্ধ্যাপুরী বলে, কিন্তু আর কিছু যদি চান তাহলে আমি আপনাকে তিনটে ইচ্ছে। ধুরন্ধর ইতিমধ্যে কি যেন ভাবেন, তার কোটরে ঢোকা ক্ষুদে চোখটা যেন চকচক করে ওঠে। অত্যন্ত পেঁচালো এক হাসি হেসে ধুরন্ধর বলেন, তিনটে বর দিতে পারো। ভালো মানুষ পড়ি অত শত হাসির মর্ম বোঝে না, খুশি হয়ে বলে, নিশ্চয়ই 3টে বর দিতে পারি এখনই। ধুরন্ধর খানিক পায়চারি করে বলেন, আচ্ছা বলো দেখি, সমতটে সোনামুগের ভাও এখন কত? সন্ধ্যাপুরী তো সাধু ভাষায় যাকে বলে একদম ভ্যাবাচ্যাকা। এমন বর কেউ কখনো ত্রিভুবনে শুনেছে? হতভম্ব হয়ে সে জিজ্ঞাসা করে, কি বললেন? কেন এই সহজ কথাটা আর বুঝতে পারলে না? বলছি সমতটে সোনামুগের এখন দর কত? সৌরাষ্ট্রের ব্যাপারীদের কাছে ধরো যদি এখন বায়না নিই, সঠিক দরটা জানা থাকলে সুবিধে কি কমখানি? সন্ধ্যাপুরী কাতরভাবে জানায়, কিন্তু এরকম বর তো হয় না। হয় না কি রকম? বাঁকানাক সোজা হয়, কানা চোখ ভালো হয়, আর সোনামুগের দর ঠিক হয় না? আলবাত হয়। সন্ধ্যাপুরী নিরুপায়, কি কষ্টে যে তাকে ধুরন্ধরের বায়না মেটাতে হয় সেই জানি। এবার দান করে তাকে রীতিমতো হাঁপাতে হয়, কিন্তু ধুরন্ধরের কি তা বলে দয়া মায়া আছে? তার উৎসাহ এখন দেখে কে? এক গাল হেসে ওঠেন, বলেন, এবার আমার দ্বিতীয় বর কেমন? আচ্ছা বলো তো বাপু, 13 টাকা মন সাচ্চা, ভেজাল সেরে 17 কাচ্চা, যায় নৌকায় মনে 6টা কলসিতে খায়, কেরায়া যোজনে আধ পণ, যায় 2 কুড়ি 7 যোজন, কোটালের ঘুষ গন্ডায় 3 কাপ, বাটখারায় টানি সেরে 6 টাক, কি দরে বেচে ঘি, কাহনে 13 পণ গুনে নি। সন্ধ্যাপুরী এবার কেঁদে ফেলে আর কি, বলে, এবার কিছুতেই সঠিক নয়। কিন্তু ধুরন্ধরও নাছোড় বান্দা, সন্ধ্যাপুরীকে অতএব এবারও দিতে হয়। উড়ে যাওয়া তো দূরের কথা, তার বুঝি আর দাঁড়াবারও ক্ষমতা নেই। নেহাত মরণ নেই বলেই বুঝি ঠোঁটের ডগায় তার প্রাণটি এসে ঠেকে থাকে। কুমার ধুরন্ধর ধনুষ্টঙ্কার খুশি হয়ে হেসে ওঠেন আবার, যাক, খুব একটা হ্যাঙ্গাম ঘুচল। এই হিসেব নিয়ে 13 জন সরকার আজ 3 দিন ধরে হিমশিম খেয়ে যাচ্ছে। এরপরে করুণ স্বরে মিনতি করে পড়ি, নিন শেষ বরটা চেয়ে নিন, তারপর এবার আমায় রেহাই দিন। এই যে দিচ্ছি বলে ধুরন্ধর আবারও হেসে ওঠেন, তারপর বলেন,
বরের হোক এমনই গুণ, যত পেলাম পাই যেন তার 3 গুণ। সন্ধ্যাপুরী এবার একেবারে আঁতকে উঠে বলে, তার মানে? তার মানে যত বর পেয়েছি এখন তার 3 গুণ, অর্থাৎ 3 তিরিক্ষে 9টি বর আমার পাওনা। এই আমার 3-এর ইচ্ছে। কখনো না, কিছুতেই হতে পারে না, এ আপনার জুয়া চুরি। নেহাত প্রাণের দায়ী সন্ধ্যাপুরী রুখে দাঁড়ালো। ধুরন্ধর আবারও হেসে উঠে বললেন, জুয়া চুরি নয় গো, জুয়া চুরি নয়, এর নাম ব্যবসাদারি। তোমাদের এত গুণ আগে কি বুঝেছি? এখন চলো দেখি খাতায় হিসেবটা লিখিয়ে ফেলিগে, বর ফুরোবার আগেই আবার বাড়িয়ে নিতে না ভুলে যাই। তারপর বিষমগড়ের রাজকুমারের ব্যবসা দিন দিন যেমন ফেঁপে ওঠে, সন্ধ্যাপুরীর দুঃখের তেমনই আর সীমা থাকে না। নিজের কথার ফাঁদে দিনরাত ধুরন্ধরের সেই কারবার গদিতে সে বন্দি। 1 দফা বর ফুরোতে না ফুরোতেই কুমার ধুরন্ধর 3 দফা বর বাড়িয়ে নেন। সন্ধ্যাপুরীর ছুটি পাবার আশা অনেক দিন আগেই ঘুচে গেছে। সন্ধ্যাপুরী কোনোদিন যদি মিনতি করে ছুটি চায়, কুমার ধুরন্ধর অমনি সরকারকে খাতা খুলে হিসেব দেখতে বলেন। দেখো তো সরকার, সন্ধ্যাপুরীর হিসেবটা। সরকার মশাই খাতা খুলে পড়েন জমা কতটা আর খরচ কতটা। কুমার ধুরন্ধর আবারও হেসে বলেন, এখন যে অনেক বড় বাকি, এই হিসেবটা চুকে যাক আগে, তারপর তো ছুটি। সন্ধ্যাপুরী জানে এ হিসেব আর কোনো দিন চুকে যাবার নয়। মনের দুঃখে তার কাঁচবরণ রূপে কান্নার চিট ধরে গেল। তার সোনালি পাখায় পড়ে পেতলের কলঙ্ক। এমনি করেই দিন হয়তো যেত। ধুরন্ধর ধনুষ্টঙ্কারের কারবারের ভেতর গোটা দুনিয়ায় যেত বাঁধা পড়ে। কিন্তু একদিন সন্ধ্যায় এক কাণ্ড ঘটে যায়। সন্ধ্যাপুরী তখন প্রায় সব আশা ছেড়ে দিয়েছে। সারা দিন ব্যবসাদারির হিসেব আর দেশ বিদেশের বাজার দর কষে তার মাথা ঝিমঝিম, চোখে সর্ষে ফুল। ধুরন্ধর কিন্তু সারাদিনের লাভের হিসেবে তখন মশগুল। নেহাত মরিয়া হয়েই পরিশেষবার ঝংকার দিয়ে ওঠে। কাঁদুনিতে যে কিছু হবার নয় সে বুঝে গেছে। আচ্ছা, তোমার প্রাণে কি একটুও শখ নেই? আমোদ আহ্লাদ ফুর্তি কিছু না? লাভের সোনা থাকে তো সিন্ধুকে, চোখেও দেখতে পাও না, শুধু খাতার হিসেব দেখেই সুখ। ধুরন্ধর ধনুষ্টঙ্কার এক গাল হেসে উঠে বলেন, কি সুখ তা যদি বুঝতে, ইচ্ছে হয় ঘুমিয়ে ঘুমিয়ে এই হিসেবেরই স্বপ্ন দেখি। সন্ধ্যাপুরী হঠাৎ চমকে ওঠে। তারপর ধুরন্ধর হাঁ করার আগেই বলে দেয়, তথাস্তু। পরের দিন সকালে চাকর বাকর ঘরে এসে দেখে কুমার শ্রী শ্রী হিসেবের খাতা বুকে করে হাসি মুখে ঘুমোচ্ছেন। সে ঘুম আজও তার ভাঙেনি। আর সন্ধ্যাপুরী, সে আর সেখানে একদণ্ড থাকে? পরিমূল্যকে সেই যে সন্ধ্যাপুরী ফিরে গেছে, তারপর থেকে কোথাও কোনো পরী আর মানুষের ত্রিসীমানায় ঘেঁষে না, সাহস করে না বোধহয়। সত্যি পরীরা আর আসে না।